হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে প্রেপ মাইন্ড চ্যানেলে স্বাগত জানাচ্ছি। সামনে যে সমস্ত আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি বা এসএসসি, সিএইচএসএল, আরপিএফ, এনটিপিসি যাবতীয় যে সমস্ত গুরুত্বপূর্ণ এক্সাম রয়েছে সেই সংক্রান্ত আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক আজকে করিয়ে দিতে চলেছি। সেটা হচ্ছে পার্সেন্টেজ। এখান থেকে সম্ভাবিত প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো আছে এবং সেগুলোকে বাছাই করার পরে যে সমস্ত কোশ্চেনগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করতে চাইছি। চলো, আশা করি সবার উপকারে আসবে। চলো আমরা শুরু করি। প্রথম নাম্বার অঙ্কে বলা হচ্ছে, যদি একটি সংখ্যার 20% 120 হয় তবে সংখ্যাটির 120% সমান সমান কত? তো কোনো একটা সংখ্যার 20%, এটা বলা হচ্ছে 120, তাহলে 120% কত হবে? তো এটা খুবই সিম্পল অঙ্ক। 20% যদি 120 হয় তাহলে 120% কত? তো ঐকিক নিয়মেই করা যায়। 120 ইন্টু 120 বাই হচ্ছে 20, তো 20 হচ্ছে 6 বারং 72, তার মানে অ্যান্সার হচ্ছে 720। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এর আয় বি এর আয় থেকে 25% বেশি, তাহলে বি এর আয় কত পার্সেন্ট? তো দেখো এখানে এর আয় বি এর আয় থেকে 25% বেশি, তাহলে কার আয় থেকে 25% বেশি? বি এর আয় থেকে 25% বেশি। যার আয় থেকে বেশি তাকে আমরা 100 ধরে নেব। তাহলে বি হচ্ছে 100 আর এ 25% বেশি, তার মানে এ হচ্ছে 125। এখানে 25 দিয়ে কাটতে এটা 4 বার যায়, এটা 5 বার যায়। তো এখানে বলা হচ্ছে যে বি এর আয় কত, অর্থাৎ এর ইনকামের সাপেক্ষে বি এর আয়টা কত। তো এখানে দেখো বি এতে, অর্থাৎ বি এর সাপেক্ষে যদি আমরা বিচার করি, বি এর আয় হচ্ছে 4, যদি এর আয় 5 হয় তাহলে 100তে কত? অর্থাৎ 80%। অর্থাৎ আমাদের অ্যান্সার কত আসছে? 80%। এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এখানে বলা হয়েছিল যে এর আয়ের সাপেক্ষে বি এর আয় কত, তাহলে এর আয় যদি 5 হয়, বি এর আয় 4, তাহলে 100তে কত? অর্থাৎ 80% হচ্ছে অ্যান্সার। হোয়াট পার্সেন্ট অফ এক্স ইজ ওয়াই, অর্থাৎ এক্স এর কত পার্সেন্ট ওয়াই? তাহলে এক্স কি? ওয়াই এর 90%। তাহলে এক্স কি না ওয়াই এর 90%। আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে যে এক্স এর কত পার্সেন্ট ওয়াই, তো সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে আমরা 90-এর নিচে পার্সেন্টেজকে উঠে 100 নামাতে পারছি, শূন্যর সাথে একটা শূন্য কাটা যায়, তাহলে এখান থেকে কত হচ্ছে? 10x ইকুয়ালস টু 9y। অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 9, কারণ এক্সের সামনে যেটা থাকবে সেটা তার ভ্যালু। তাহলে ওয়াই ইকুয়াল টু কত? 10। ওয়াইয়ের এই পাশে যেটা আছে সেটা তার ভ্যালু। এখন বলেছে এক্স এর কত পার্সেন্ট ওয়াই। দেখো যার কত পার্সেন্ট বলেছে, এক্স এর কথাটা যার সাথে যুক্ত আছে তাকে নিচে রাখতে হয়। তাহলে এক্স যদি 9 হয় তাহলে ওয়াই হচ্ছে 10, তাহলে এক্স যদি 100 হয় তাহলে অ্যান্সার আসছে আমাদের 1000/9%। তো এটাকে যদি আরও ভাগ করো তো করাই যায়, 11 পূর্ণ নেক্সট প্রশ্নে বলা হচ্ছে 0.010-র 200% সমান সমান কত? অর্থাৎ 200% অফ 0.010
0 অন 0। তাহলে এই ক্ষেত্রে আমরা করি, দেখো 200% মানে কত, এটা 2 হয়, বা তোমাদের বোঝার জন্য আমি করে দিচ্ছি 200/100। অফ কথার অর্থ হচ্ছে ইনটু, আর এইখানে 0.010 এখান থেকে যদি পয়েন্ট ওঠানো হয় তাহলে উপরে থাকছে 0 অন 0 বাই নিচে 3টে শূন্য। তো এখানে জিরোর কোনো ভ্যালু নেই, তো এটা কেটে দিচ্ছি। দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটা, এখানে একটা শূন্যর সাথে একটা শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 50। তাহলে অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে 1/50। 1/50 কথার অর্থ কি? 0.02 আসছে, এটাকে ভাগ করলে 0.02 আসছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে 1/2 1/3 কত পার্সেন্ট? তাহলে 1/2 1/3 কত পার্সেন্ট? তাহলে এর কথাটা 1/3 সাথে যুক্ত রয়েছে, তাহলে 1/3টা নিচে যাবে। তাহলে 1/3 সাপেক্ষে 1/2 কত পার্সেন্ট তাই জিজ্ঞেস করেছে। তাহলে 1/3 1/2, তাহলে 100তে কত? তাহলে এখানে 1 1 কাটা যায়, তাহলে উপরে থাকছে কত? এটা উল্টে যাচ্ছে, তার মানে হচ্ছে 3/2 ইন্টু 100, 50। তাহলে অ্যান্সার আসছে 150%। তো এটাকে আমরা আর একটু এইভাবেও করতে পারি, 1/3 মানে 1/2 1/3 কত পার্সেন্ট। তাহলে এটাকে দেখো এখানে আরেকভাবে করি যে 1/2 1/3 কত পার্সেন্ট। সাপোজ ধরো x%, মানে 1/3 x% হচ্ছে 1/2। তাহলে আমাদের x এর মানটা বের করতে হবে। এখানে কি লেখা যায়? x% সমান সমান 3/2, তাহলে x ইন্টু x/100 পার্সেন্টেজের সমান সমান 3/2, 2 দিয়ে কাটলে 50, তাহলে x সমান সমান 3×50 = 150। তো যে কোনো একভাবে করলেই হয়, এটা হচ্ছে। যদি একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই 20% বৃদ্ধি পায়, তবে বাগানের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এই টাইপের কোশ্চেন, যেক্ষেত্রে লেন্থ এবং ব্রেথ দুটোই কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে? 20% করে বৃদ্ধি পেয়েছে। দেখো এটাকে আমরা সলভ করছি। তো 20% কথার অর্থ কি? 20% কথার অর্থ হচ্ছে এটাকে আমরা লিখতে পারি 1/5 আকারে, অর্থাৎ 5-এ 1 বৃদ্ধি পাচ্ছে। তো লেন্থ সাপোজ ধরো প্রথমে 5 ছিল, পরে 1 বৃদ্ধি পেয়ে 6 হয়ে গেল। দুটোই যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে, মানে প্রস্থ বা ব্রেথও তোমার প্রথমে 5 ছিল, পরে 6 হয়ে গেছে। তাহলে লেন্থ ইন্টু ব্রেথ যদি আমরা করি, সেটা হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফলকে ডিনোট করে। সেটা আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে হচ্ছে তার ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল 25, পরে ক্ষেত্রফল 636। তাহলে এখানে ক্ষেত্রফল কত বাড়লো? দেখো 25 থেকে 36 হয়ে গেছে, তার মানে ক্ষেত্রফল 11 বেড়েছে। কততে বেড়েছে? পুরনো যে ক্ষেত্রফলটা ছিল 25, তার উপর বেড়েছে। তাহলে 25-এ যদি 11 হয়, তাহলে 100-তে কত? 4×25 = 100, 4×11 = 44%। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটাকে আমরা অন্য একটা প্রক্রিয়াতেও করতে পারি, যেটা পার্সেন্টেজের যে ক্রমিক পার্সেন্টেজগুলো আছে তার মাধ্যমে আমরা করতে পারি। তো এটাকে করার জন্য আমরা যে থিওরি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে P + Q + PQ/100। তো এখানে P মানে হচ্ছে 20, প্লাস Q মানেও 20, প্লাস 20 × 20/100, তাহলে 20 20 40, যোগ 5 20 100, 4 5 20, তার মানে হচ্ছে 4 এত পার্সেন্ট। তাহলে অ্যান্সার আসছে কত? 44%। তো যে কোনো একটা প্রক্রিয়াতে করলেই হয়, তবে কিছু দুটো নিয়ম জেনে রাখাই ভালো, কারণ কিছু ক্ষেত্রে উপরের নিয়মটাতে তাড়াতাড়ি হয়ে যায়, আবার কিছু ক্ষেত্রে নিচের নিয়মটাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমাদের দুটোই জেনে রাখা ভালো। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়,
তবে তেলের খরচ না বাড়িয়ে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে। তাহলে এই টাইপের অঙ্কটাও দেখো, এটাও পরীক্ষায় দেয়। এটাকেও ভালো করে বুঝতে হবে যে তেলের খরচ না বাড়িয়ে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে। তার মানে এখানে খরচটাকে স্থির রাখা হচ্ছে। তো দেখো, এক ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে মূল্য, তার পাশে থাকবে হচ্ছে আমাদের ব্যবহার, আর ডান পাশে আমরা লিখছি খরচ। তো এখানে দেখো বলা হচ্ছে যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, তো আমি তোমাদের জন্য সুবিধার জন্য আমি একটু করে দিচ্ছি। 25% কথার অর্থ হচ্ছে 1/4। তো মূল্য কি হয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। তার মানে মূল্য আগে 4 ছিল, 4-এ এখন 1 বৃদ্ধি পেয়েছে, তার মানে হয়ে গেছে 5। ঠিক আছে, কিন্তু ওরা বলছে যে খরচ না বাড়িয়ে, মানে খরচটা সেম আসছে। তুমি চাইলে খরচ 1 টাকাও ধরে নিতে পারো। সাপোজ ধরো আমি খরচ যেহেতু সেম আছে, আমি চাইলে 1 টাকাও ধরে নিতে পারি, বা না ধরলেও কোনো সমস্যা হবে না। এখন একটা জিনিস, যদি খরচ স্থির থাকে, মানে খরচ যদি স্থির থাকে, তাহলে মূল্যর সাথে ব্যবহারের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। অর্থাৎ মূল্য যদি 4-5 এখানে থাকে অনুপাতে, ওখানে হয়ে যাবে 5 আর 4, ব্যস্তানুপাতিক হয়ে যাবে। এটা মাথায় রাখবে। যদি খরচটা কোনোভাবে যদি খরচটা স্থির থাকে, মানে ওটা চেঞ্জ না হয়, তাহলে মূল্য আর ব্যবহার সবসময় ব্যস্ত সম্পর্কে যায়। সেটাই আমরা দেখতে পাচ্ছি যে মূল্য 4-5, তো ব্যবহার 5-4, তো খুব সহজেই হয়ে যাবে। এবার দেখো, তাহলে ওরা প্রশ্নটা করেছে যে ব্যবহার শতকরা কত কমাতে হবে। তুমি দেখো, ব্যবহার আগে 5 ছিল, সেখান থেকে হয়ে যাচ্ছে 4, তার মানে 1 কমছে। তাহলে কততে 1 কমছে ব্যবহার? না 5-এ 1 কমছে, তাহলে 100-তে কত? আমাদের অ্যান্সার চলে আসছে 20%। তো এইভাবেই করা যায়। এখানে আরেকটা অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলছে মূল্য শতকরা 20% কমে যাওয়ার কারণে আপনি 75 টাকায় 5টি আম বেশি কিনতে পারবেন। 1 ডজন আমের বর্তমান মূল্য বের করুন। তো এই টাইপের অঙ্ক সুবিধাশীল বইতেও আছে, এখানে আমি করিয়ে দিচ্ছি যে মূল্য শতকরা 20% কমে যাওয়ার কারণে। আমি একটু ভিন্নভাবে করাচ্ছি, দেখো অঙ্কটা। তো মূল্য কি হয়েছে? 20% কমে গেছে। মূল্য 20% কমে গেছে, এই কারণে 5টি আম বেশি কিনতে পারা যাচ্ছে। তো আমি একটু অন্যভাবে করাচ্ছি। 5টি আম, তো এখানে আমি আমের, এখানে আমি ম্যাঙ্গোজ বা আমের সংখ্যা লিখছি, আর এখানে আমরা প্রাইসের পার্সেন্টেজটা লিখছি। তো পার্সেন্টেজ 20% কমে যাচ্ছে, ভ্যালু বা মূল্য, এর কারণে আমের সংখ্যা আমরা 5টা বেশি পাচ্ছি। তার মানে 20% মানে হচ্ছে 5। তাহলে 100% কথার অর্থ কী? অর্থাৎ আমি যদি 100% বের করতে চাই, 20% মানে 5টা আম, তাহলে 100% মানে কতগুলো আম হচ্ছে? 25টা আম। তাহলে 100% মানে কয়টা আম হচ্ছে? 25টা আম। এবার দেখো, এই 25টা আম 75 টাকায় আমরা কিনছিলাম, তাহলে 75 টাকায় আমরা 25টা আম কিনছিলাম। তাহলে আমাদের এক একটা আমের দাম কত ছিল পার পিস? ঠিক আছে, তাহলে তাহলে এক একটা আমের দাম কত ছিল? তো সেটা হচ্ছে 75/25, অর্থাৎ 3 টাকা। তাহলে এক একটা আমের দাম কত ছিল? 3 টাকা। কিন্তু ওরা 1 ডজন আমের কথা বলেছে, অর্থাৎ 12টি আমের বর্তমান মূল্য বলেছে। তাহলে এক একটার দাম যদি 3 টাকা হয়, তাহলে 12টার দাম কত হবে? 36 টাকা। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি, আরেকবার দেখিয়ে দিচ্ছি যে 20% দাম কমে যাওয়ার ফলে আমাদের আম 5টা বেশি পাওয়া যাচ্ছে। তার মানে 20% মানেই হচ্ছে 5টা আম। তাহলে 100% আম মানে কত? 25টা। তার মানে আমরা এখন বর্তমানে 25টা আম পাচ্ছি। এবার দেখো, এই যে 25টা আম আছে, এই 25টা আমি 75 টাকাতে কিনছি আমরা। তার মানে 25টা আমের দাম যদি 75 টাকা হয়, তাহলে এক একটা আমের দাম কত? সেটা বের করলাম 3 টাকা। এখন এক একটা আমের যদি দাম 3 টাকা হয়, তাহলে 1 ডজন বা 12টি আমের দাম কত হবে? 3×12 36 টাকা। এভাবেই করবো এই অঙ্কগুলো আমরা। নেক্সট কোশ্চেন, যদি একটি পণ্যের মূল্য 10% বৃদ্ধি করা হয় এবং আবার 10% কমানো হয়, তবে পণ্যের উপর কি প্রভাব পড়বে?
তো কোনো জিনিস যদি 10% বৃদ্ধি পায় মূল্য, কোনো জিনিসের মূল্য যদি 10% বৃদ্ধি পায় এবং পরে 10% হ্রাস পায়, তাহলে আমাদের এখান থেকে যে নেট ইফেক্ট পড়ে, নেট ইফেক্ট বা এটাকে তুমি বলতে পারো তুল্য প্রভাব বা পরিবর্তন বলতে পারো। তো এখানে তুল্য প্রভাব বা পরিবর্তন হচ্ছে শুধুমাত্র যে সূত্রের মাধ্যমে আমরা করি সেটা PQ/100, এবং এটা সবসময় নেগেটিভ হয়, মানে সবসময় কমে। তো দেখো এখানে P কথার অর্থ হচ্ছে 10, Q কথার অর্থ হচ্ছে 10/100, তার মানে -1%। এটা ডিরেক্টলি পার্সেন্টেজে আসবে, -1%। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে সি দাগ, -1%। 1500-কে 20% বৃদ্ধি করা হয় এবং y% হ্রাস করে 1080 হয়, তবে y এর মান কত? তো এখানে বলা হচ্ছে 1500 একে 20% বৃদ্ধি করা হচ্ছে। দেখো বৃদ্ধি আমি অনেকভাবেই করতে পারি। তো একটা তুমি এভাবে বৃদ্ধি করতে পারি, 20% বৃদ্ধি মানে 120/100, তাহলে দুটো শূন্য কাটা যায়, 15 বারং কত, 180, তার মানে 1800। তার মানে এর যদি আমি 20% বৃদ্ধি করি সেটা কত হয়ে যাবে? 1800 হয়ে যাবে। এবার বলা হচ্ছে যে এর উপরে আবার y% হ্রাস করা হয়। ভাবো, এর উপরে y% হ্রাস করা হয়, এর উপরে y% হ্রাস করা হচ্ছে, এর y% হ্রাস, এবং হ্রাস করার পরে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 1080, তাই তো? এটাই তো বলা হয়েছে, যেটাকে হ্রাস করার পর ভ্যালুটা আসে 1080। তাহলে প্রশ্ন হচ্ছে এই y এর মানটা কত? দেখো এটাকে করার দুটো প্রসেস রয়েছে। আমরা এটাকে এইভাবেও করতে পারি যে 1800 থেকে y% হ্রাস, তার মানে 100 - y/100। তো এটাকে হ্রাস করার পরে আমাদের ভ্যালু আসছে 1080। ক্যালকুলেট করা যাক, 0 0 কাটা যায়, 18 দিয়ে কাটলে 6 18 108 হয়, তার মানে 60। তাহলে 100 - y, দ্যাট ইজ ইকুয়াল টু 60, y ইকুয়ালস টু 40। তাহলে y এর মান কত হচ্ছে? 40%। তো এটা তো একভাবে করা যায়। তো আরেকভাবে করি আমরা, এখানে আমাদের কাছে ছিল 1800 এবং আমাদের যেতে হবে 1080 পর্যন্ত, ঠিক আছে? আমাদের যেতে হবে 1080 পর্যন্ত। তাহলে আমরা কমাচ্ছি কত? 1800 থেকে 1080 পর্যন্ত যেতে গেলে আমরা কমাচ্ছি কত? তো 720 মতো আমরা কমাচ্ছি, কারণ 720-র সাথে 80 যোগ করলে 1800 হয়ে যায়। তাহলে আমরা 1800-তে কত কমাচ্ছি? 720। তাহলে আমরা 100-তে কত কমাচ্ছি? দুটো কাটা যায়, 4 8 72, আমাদের অ্যান্সার 40। বোঝা গেল? তো আমি দুটোভাবেই করতে পারি। আমাদের অ্যান্সার হচ্ছে এখানে অপশান অনুযায়ী আমাদের অ্যান্সার সি আসছে 40, ঠিক আছে? দুটোভাবেই করতে পারি। আমার মনে হচ্ছে এইভাবে করাটাই বেটার হবে, টাইমটা সেভ হয়ে যাবে পরীক্ষার সময়। একটি পরীক্ষায় একটি শ্রেণীর 75% শিক্ষার্থী ফার্স্ট প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল, 55% শিক্ষার্থী সেকেন্ড প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল এবং 20% শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিল না। শতকরা কতজন শিক্ষার্থী উভয়ের উত্তর দিয়েছিল? তো এখানে আমরা ভেন ডায়াগ্রাম আঁকবো। এখানে আমরা লিখছি ফার্স্ট প্রশ্নের যারা সঠিক উত্তর দিয়েছিল, ফার্স্ট কোশ্চেন। এখানে আমরা লিখছি সেকেন্ড কোশ্চেনের যারা সঠিক উত্তর দিয়েছিল। তো এখানে দেখো, এখানে ভেন ডায়াগ্রামটা বানাতে হবে যারা সঠিক উত্তর দেয়নি তাদেরকে দিয়ে। তাহলে ফার্স্ট কোশ্চেনের সঠিক উত্তর দেয়নি, তো ফার্স্ট কোশ্চেনে রং, ফার্স্ট কোশ্চেনে যারা রং ছিল আর সেকেন্ড কোশ্চেনে যারা রং ছিল সেটা আমাদের বের করতে হবে। কি করে বের করব? দেখো এখানে বলছে 75% এটা সঠিক ছিল, 75% এটা সঠিক ছিল, তাহলে নিশ্চয়ই 25% রং ছিল বা ভুল ছিল।
তাহলে এখানে আমরা ফার্স্ট কোশ্চেনে 25% রং ছিল। একই রকমভাবে এটা ফার্স্ট কোশ্চেনে, একই রকমভাবে সেকেন্ড কোশ্চেনে রং ছিল, দেখো রাইট ছিল হচ্ছে 55%, তাহলে কত, রাইট ছিল হচ্ছে 55%, তাহলে রং ছিল কত, 45%, এরা ভুল ছিল। তাহলে সেকেন্ড নাম্বার গ্রাফটা আমরা 45 লিখছি সেকেন্ড নাম্বার ভেন ডায়াগ্রামে, এবং মাঝখানে উভয় প্রশ্নতেই যারা ভুল ছিল তারা ছিল হচ্ছে 20%। তো এখান থেকে দেখো, যদি আমরা শুধুমাত্র ফার্স্ট কোশ্চেনের কথা বিবেচনা করি, যারা শুধুমাত্র ফার্স্ট কোশ্চেনে রং ছিল তারা ছিল হচ্ছে 5 জন, কারণ এই টোটাল যে বৃত্তটা আছে সেটা হচ্ছে 25, তার ভিতরে এটাই 20 দখল করে আছে, তাহলে এই বাইরের পোর্শনটা, এই যে বাইরের পোর্শনটা থাকবে সেটা 5 হবে। একই রকমভাবে এখানেও যদি আমরা লক্ষ্য করি তাহলে টোটালটা হচ্ছে 45, তাহলে এই যে পোর্শনটা থাকছে এখানে হচ্ছে 25, আর মাঝখানে যেটা থাকছে সেটা হচ্ছে 20। তো ভেন ডায়াগ্রামটা ভালো করে বুঝতে হবে এখানে। তাহলে মোট ভুল করেছে হচ্ছে কতজন, 5 আর 20, 25 আর 25, 50 জন। তাহলে টোটাল কতজন না 50 জন। তাহলে 50 জন যদি উভয় বিষয়ে মানে দুটো কোশ্চেনেই ভুল করে থাকে, এরা যদি দুটি কোশ্চেনেই ভুল করে থাকে, দুটি প্রশ্নেই ভুল করে থাকে, এরা যদি দুটিতেই ভুল করে থাকে তাহলে সঠিক কত করেছে, তাহলে সঠিক নিশ্চয়ই বাদবাকি যে 50% থাকবে, বাদবাকি যে 50% থাকবে এরা সঠিক করেছে দুটো প্রশ্নতেই। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ডি, এই প্রশ্নের অ্যান্সার কি হয়ে যাচ্ছে ডি। চলো নেক্সট প্রশ্নে যাই। একটি সংখ্যার মান 20% বাড়ালে এবং 10% কমালে এদের পার্থক্য হয় 42, সংখ্যাটি কত? তো এখানে দেখো, একটি সংখ্যা যাকে প্রথমে 20% বাড়ানো হচ্ছে, প্রথমে 20% বাড়ানো হচ্ছে, পরে 10% কমানো হচ্ছে, এবং এর ফলে পার্থক্য যেটা দাঁড়াচ্ছে, ডিফারেন্স যেটা দাঁড়াচ্ছে, এর ফলে ডিফারেন্স বা পার্থক্য যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 42। তাহলে আমাদের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে যে সংখ্যাটি কত। তো এখানে দেখো, আমরা পার্সেন্টেজের ডিফারেন্স যদি দেখি, +20 আর -10 এই দুটোর পার্সেন্টেজ 30% হয়। কি করে 30 হলো চলো দেখা যাক। বিয়োগ আমরা কি করে করি, বড়টা থেকে ছোটটা বিয়োগ করি, তাহলে বড় কত 20, তার থেকে বিয়োগ করব কি ছোট, ছোট কত -10, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 20 মাইনাস হচ্ছে +10, তার মানে বিয়োগ করলে কিন্তু 30 হয়। তো সেটাই আমরা এখানে করেছি। তাহলে এখানে কি বলছি, 30% ইকুয়াল টু 42, যেটা আমরা 30% বলছি সেটাই আসলে 42 বা 42, তাহলে 100% ইকুয়াল টু কত, এই শূন্য এই শূন্য কাটা যায়, 3 × 14 = 42, দ্য রাইট অ্যান্সার ইজ 140, 140, যেটা তোমাদের অ্যান্সার এ তে আছে, তাহলে এ হয়ে যাবে কারেক্ট। নেক্সট কোশ্চেন বলছে, একজন শিক্ষার্থীর মাসের জন্য 33% নম্বর দরকার, সে 125 নম্বর পেল এবং 40 নম্বরের জন্য ফেল করলো, তাহলে সর্বোচ্চ নম্বর কত? তাহলে এখানে দেখো, এই অঙ্কগুলো অত্যন্ত সহজ। পাস করতে গেলে আমাদের নম্বর দরকার কত, 33% নম্বর দরকার, 33%, কিন্তু সে 125 নম্বর পেল এবং 40 নম্বরের জন্য ফেল করলো, তাহলে এখানে সে 140 নম্বর পেল কিন্তু তবুও সে ফেল করলো, তবুও সে কত মার্কের জন্য ফেল করলো না, তবুও সে 40 নম্বরের জন্য ফেল করলো। এখন সাপোজ ধরো তুমি 140 পেয়েছো আর তবুও তুমি 25 নম্বরের জন্য ফেল করলে, তাহলে তোমাকে কত পেতে হতো পাস করতে গেলে, 140 আরো 25, তাহলে 5 নাম্বার হয়ে যেত। তো দেখো 140-এর সাথে আমি যদি আরো 25 অ্যাড করে দিই, এটা আমাদের 5 নম্বর হয়ে যাবে। আবার এখানে পার্সেন্টেজ অনুযায়ীও 5 নাম্বার আছে, তাহলে দুটো সেম। তাহলে আমি কি লিখতে পারছি, 33% ইকুয়ালস টু 165।
তাহলে 33% ইকুয়াল টু 165 হলে আমাদের কাছে সর্বোচ্চ নম্বর চেয়েছে, অর্থাৎ 100% ইকুয়াল টু কত, ইকুয়ালস টু হোয়াট। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি 100 ইন্টু 165 বাই 33, 33 দিয়ে কাটা যাবে 5 বার, তাহলে আমাদের সর্বোচ্চ নম্বর কত হয়ে যাচ্ছে 500। তাহলে আমাদের সর্বোচ্চ নম্বর কত হয়ে যাচ্ছে 500, এবং এটা রয়েছে হচ্ছে সি দাগে। পরবর্তী কোশ্চেনটা দেখা যাক। একটি নির্বাচনে একজন প্রার্থী 84% ভোট পেয়েছে এবং 476টি ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে, তাহলে মোট কত সংখ্যক ভোট প্রদান করা হয়েছিল? তাহলে ক্যান্ডিডেট পেয়েছে, যে জিতেছে সে পেয়েছে হচ্ছে 84%। তাহলে যে হেরে গেছে অর্থাৎ অপোনেন্ট যে হেরে গেছে সে নিশ্চয়ই 16% ভোট পেয়েছে, কারণ টোটাল ভোট হচ্ছে 100%। সেই টোটাল 100% ভোট থেকে যে জিতেছে সে পেয়েছে 84%, তাহলে যে হেরেছে সে পেয়েছে 16%। তো সেটাই বলছি যে যিনি পরাজিত হয়েছেন, এখানে যদি বাংলা একটু লিখো পরাজিত, যে পরাজিত হয়েছে সে পেয়েছে 16%, যিনি জিতেছেন সে পেয়েছে 84%। এবার দেখো প্রশ্নে কি বলা হয়েছে, যে এদের যে ডিফারেন্সটা আছে, অর্থাৎ যে জিতেছে সে পরাজিত থেকে কত বেশি ভোট পেয়েছে, তো এর ডিফারেন্স কত হচ্ছে 68%। তাহলে এই 68% বা 68% হচ্ছে বেশি পেয়েছে যে জিতেছে, সেটাই এখানে বলা আছে 476। তাহলে 68% ইকুয়াল টু 476। তাহলে আমাদের কাছে বলেছে 100% ইকুয়াল টু কত, এটা ইকুয়ালস টু কত। তো এখান থেকে আমরা যদি 4 দিয়ে কাটি, 4 17 68, আর 4 11 44, 4 9 36, 7 17 119, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে না 700%, সরি 700। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে 700। তাহলে তাহলে মোট যে ভোটার ছিল তারা ছিল হচ্ছে 700, এবং অ্যান্সার হচ্ছে সি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যার 28/25%, সরি এটা পার্সেন্টেজ নয়, দুটি সংখ্যার যোগফল প্রথম সংখ্যার 28/25 অংশ, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির শতকরা কত অংশ? তো এই অঙ্কটা একটু বোঝার আছে, চলো। এখানে বলা হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল, সাপোজ ধরো একটা সংখ্যা a এবং আর একটা সংখ্যা b, তাহলে দুটো সংখ্যার যোগফল 28/25 প্রথম সংখ্যার, অর্থাৎ প্রথম সংখ্যার 28/25 অংশ। তাহলে এখানে আমরা দুটো সংখ্যার যোগফলকে a প্লাস b দিয়ে লিখছি, এটা সমান সমান 28/25 ইন্টু প্রথম সংখ্যা। তো এখান থেকে দেখো আমরা কি করছি, এখান থেকে একটা জিনিস আমি করছি, সেটা হচ্ছে a প্লাস b আর a দুটো আলাদা ক্যাটাগরি ক্রিয়েট করছে। দেখো কিভাবে করছি, 28/25 কার, এর, তাহলে আমি যদি a কে 25 ধরি তাহলে a প্লাস b 28 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে এটাই বোঝার যে 28/25 অফ a বা এর 28/25, তাহলে a যদি 25 হয় তাহলে a প্লাস b হয়ে যাবে 28। এবার বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত। তো এখানে একটা জিনিস তুমি বোঝো, এখান থেকে b কত বেরোচ্ছে, a প্লাস b যদি 28 হয় তাহলে শুধুমাত্র b, দেখো শুধুমাত্র b, a তো 25, তাহলে প্লাস b কত হবে 3, সেটা মানেই 28, তাহলেই সেটা 28 হচ্ছে। তাহলে b কে আমি 3 ভাবতে পারছি। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি যে a সমান সমান হচ্ছে 25 আর b সমান সমান হচ্ছে 3। এবার আমাদের প্রশ্নে বলা হচ্ছে
যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির শতকরা কত, কার প্রথম সংখ্যাটির, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে 25, এই ক্ষেত্রে দ্বিতীয় সংখ্যাটি কত 3, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির, অর্থাৎ প্রথম সংখ্যাটি যদি 25 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি 3, তাহলে 100-এ কত, তাহলে 4 25 100, 3 12% হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে, এবং এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে এ। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা। তবু আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই যে এই টাইপের অঙ্কে আমরা ডিরেক্টলি কি করি, আমরা ডিরেক্টলি ফ্র্যাকশানটা দিয়ে অঙ্ক করে দিই। এই যে 28/25 আসে, এই ফ্র্যাকশানটা দিয়ে অঙ্ক করে দিই যে এটা যদি এ হয় তাহলে এটা হয়ে যাচ্ছে a প্লাস বি, তাহলে এ একাই হচ্ছে 25, তাহলে এ 3, তাহলে 25-এ 3, তাহলে 100-তে 12%। তো চাইলে এইভাবে মুখে মুখেও করা যায়, কিন্তু আমি ডিটেলসে ভাঙিয়ে ভাঙিয়ে তোমাদের করে দেখাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে। নেক্সট দিন আমরা আরও এর থেকে কিছু কঠিন প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটা শুধুমাত্র যারা একবারে প্রথম প্রথম দেখছে তাদের জন্য একটু হেল্প হয়ে গেল, তাদের বেসটাও একটু স্ট্রং হয়ে যাবে। এবং নেক্সট দিন থেকে আমরা আরও কিছু কঠিন যেগুলো পরীক্ষায় টাইম টেকিং হয় সেগুলোকে কি করে সহজে করা যায় এবং কি করে পরীক্ষায় টাইমের মধ্যে নামিয়ে আনা যায়, তো সেইভাবেই আমরা অঙ্কগুলো করব। তো চলো আজকে এই পর্যন্তই।